Hello my dear students and learners who are watching this video. Today I am going to present my new video. This video is about simple present tense. You know, tense is one of the most important English language topics, especially those who are new learners and learning English can be more benefited from this video. Anyway, let's start this video class. On the screen you see my picture. First of all, I would like to talk about definition of this tense. Present indefinite tense বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয় অথবা চির সত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। If we say in English, it describes an action that is true, regular or normal. It uses the main verb or base form of the verb or the root form. বাংলা বাক্য দেখে এই টেন্স চেনার উপায় হচ্ছে ভার্বের শেষে অ, আ, এ, ই, এন, ও, এস, আই, আন ইত্যাদি চিহ্ন যুক্ত থাকবে। এক্সাম্পলস: I go to school, he goes to school, they play cricket. লক্ষ্য করি এখানে গো এবং এখানে গোজ, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে গো এবং গোজ হয়েছে। এটা কেন এরকম হচ্ছে, এক জায়গায় গো হচ্ছে এবং এক জায়গায় গোজ হচ্ছে, এই এক্সপ্লেনেশনটা আমি নিচে দিচ্ছি, আমরা একটু পরে দেখতে পাবো। এই টেন্সে আমি দুটো স্ট্রাকচার ব্যবহার করেছি। প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরো প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: উই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব আছে ইট, আর জিরো ভার্বের সঙ্গে কোনো যুক্ত না থাকলে আমরা এটাকে ধরে নিব এখানে জিরো যুক্ত আছে। এক্সটেনশন কেন এখানে জিরো ব্যবহার করছি আমরা দ্বিতীয় স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো, এটা একটু কম্পারেটিভলি একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো। So I would like to request all my students to keep in mind, ছাত্ররা অবশ্যই এটা মনে রাখবে, in this structure only first person, second person and third person plural number can be subject. Structure 2 আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব, এর সঙ্গে যুক্ত হয়েছে এস, ইএস, আইএস and extension. Example: he eats rice, subject verb plus s plus extension. আমরা প্রিভিয়াস এর আগের স্ট্রাকচার 1-এ দেখেছিলাম ভার্বের সঙ্গে এখানে জিরো যুক্ত ছিল, তো সেই ক্ষেত্রে এটা এখানে আমরা দেখতে পেয়েছিলাম এখানে ভার্বের সঙ্গে জিরো যুক্ত ছিল কিন্তু এখানে এস যুক্ত হয়েছে, এই জন্য আমরা ওখানে জিরো মানে ওখানে ফাঁকা রয়েছে ফার্স্ট পারসনে, ফার্স্ট স্ট্রাকচারে, এখানে আমরা দেখছি এস যুক্ত হয়েছে। Another example: Hassan flies a kite, subject plus verb plus is plus extension. এখানে ফ্লাইটটা হোয়াইট আউটে যায়, এখানে is যুক্ত হয়েছে। আমার মনে হয় ছাত্র এই পর্যন্ত তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো। তো আমি এখানে ছাত্রদের আবার এখানে তোমাদের উপর এমফাসাইজ করব মনে রাখার জন্য, in this structure only third person singular number can be subject. এই স্ট্রাকচারের ক্ষেত্রে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, the man, the student, the village man, a cat, etc. যেগুলো একটা করে বোঝাবে পার্সন ক্ষেত্রে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এখানে ব্যবহার করা হবে। At the time of making question sentence, এই টেন্সের যখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব তখন আমাদের একটা কনফিউশন চলে আসবে, ডু ডাজ এর একটা ব্যবহার চলে আসবে। যদিও প্লেন সেন্টেন্সে আমরা দেখতে পাই যে ডু ডাজ উপস্থিতি খুবই কম ছিল, তো সেক্ষেত্রে আমরা যখন আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করবো সেক্ষেত্রে আমরা ডু এবং ডাজ চলে আসবে। ফ্রম
স্ট্রাকচার 1 আমরা দেখতে পাই যদি আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করি, স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরো প্লাস এক্সটেনশন, ইন্টারোগেশন মার্ক থাকবে এখানে। এক্সাম্পল, ডু উই ইট রাইস। তো এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ফ্রম স্ট্রাকচার 2 তে আমরা দেখতে পাবো স্ট্রাকচারটা হবে ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরো প্লাস এক্সটেনশন, ইন্টারোগেশন মার্ক থাকবে। এক্সাম্পল, ডাজ হি ইট রাইস। The main target and object of the video is to highlight the confusion between do and does. অধিকাংশ ছাত্রের কাছে এটা একটা খুব মানে আমার কাছে মনে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি, যে ডু এবং ডাজের ব্যবহারটা একটু মনোযোগী হওয়া না হওয়ার কারণে এটা আমরা লেখা এবং বলার সময় আমরা এড়িয়ে যাই এবং ভুল হয়ে থাকে। আমরা দেখি এখানে উই ডু ইট রাইস, ডু উই ইট রাইস, এখানে এই ডু এবং ইট আমি মনে হয় কোনো আদতে এই সেন্টেন্সটার অবস্থা এরকম একটা ছিল। তো এটা ডু এবং ডাজ এটা সাইলেন্ট হওয়ার পিছনে একটা ছোট গল্প আমি বলতে চাই, তো ছাত্রদের ভালো লাগবে এবং মনে থাকবে। এক দেশে এক রাজা ছিল। তো রাজা 2 ছেলে ছিল, ডু এবং ডাজ, এবং কে তার সিংহাসনে উত্তরাধিকার হবে এ নিয়ে একটা কনফিউশন তৈরি হলো। তো রাজা বললো যে তোমরা শক্তির পরীক্ষা দাও, যে শক্তিতে এগিয়ে যাবে, বিজয়ী হবে, তাকে আমি তোমাদের আমার সঙ্গে থাকতে দেবো, আর না হলে আমি তোমাদের সঙ্গে থাকতে দেবো না, তোমরা আলাদা হয়ে যাবে। তো তারপর শক্তি পরীক্ষা করে তারা যে জিতে যায় সেটা হচ্ছে ইট। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে ইট রয়েছে, আর একটা হচ্ছে ডু। এই দুটা সমঝোতার মধ্যে রাজা একটা করে দেয় যে তুমি ইট মানে পরাস্ত হয়ে যায়, সরি ডু পরাস্ত হয়ে যায়, ইট এখানে জিতে যায় যুদ্ধে। তো ডুকে এখানে সে থাকতে দিবে না। তো তাদের যে একটা সেটেলমেন্টে চলে আসে, তারা হচ্ছে যে যখন একটা প্লেন সেন্টেন্স হবে ডু এখানে থাকবে না, ডু তখন স্লিপিং অবস্থায় থাকবে, ডরমেন্ট অবস্থায় থাকবে, অদৃশ্য অবস্থায় থাকবে। কিন্তু যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করা হবে তখন এই ডুটা এখানে সাবজেক্টের সামনে আসে বলবে, তখন সে একটা অবস্থান থাকবে। সুতরাং তাদের মধ্যে একটা ডিস্টেন্স আমরা লক্ষ্য করব। তারপর সিমিলারলি আমরা এখানেও দেখি হি ডাজ ইট রাইস, এই ধরনের একটা সেন্টেন্স থাকার কথা এবং ছিল এরকম। কিন্তু যখন এরকম একটা যখন তারা এগ্রিমেন্টে চলে আসছে তখন এটা প্রশ্নবোধক করার সময় এখানে ডাজটা সামনে চলে আসছে সাবজেক্টে, ডাজ হি ইট রাইস। তো আমরা দেখতে পাচ্ছি যে ডু এখানে, ডুটা এখানে আসছে, ডাজটা এখানে সামনে চলে আসছে। এই ধরনের প্রশ্নবোধক এবং না বোধকে, যেমন ডু নট, ডাজ নট, ডু, ডাজ, এই ধরনের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আমরা ব্যবহার করে থাকি। ছাত্রদের কাছ থেকে যে প্রশ্নটা আমরা ফ্রিকুয়েন্টলি পাই সেটা হচ্ছে যে ডু ডাজের তো স্যার অবস্থান ছিল না সেন্টেন্সের মধ্যে, এগুলো কোথায় থেকে আসে? আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর প্রশ্ন করার সুযোগ থাকবে না। তোমরা বুঝতে পারছো আসলে ডু এবং ডাজটা স্লিপিং অবস্থায় থাকে, কিন্তু প্রশ্নবোধক এবং না বোধক করার সময় সেগুলো কিন্তু অ্যাপারেন্টলি শো করে, অর্থাৎ দৃশ্যমান হয়। এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এবং ডু ডাজ অনেক ছেলেকে ছাত্রদের আমি জিজ্ঞেস করে থাকি যে তোমরা বলো তো ডু এবং ডাজ কোন ধরনের ভার্ব, তারা আসলে কনফিউশনে পড়ে। আমি ক্লিয়ার করে দিই, এই টেন্সে ডু এবং ডাজটা হচ্ছে এখানে ডু এবং ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, কারণ ইট এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, এখানে ইট মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমি ডু এবং ডাজ তোমাদের মধ্যে একটা কনফিউশন ছিল এটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তোমার মনে হয় এই ভিডিও থেকে সেটা তোমরা আজকে পেয়ে গেলে, এবং এখন থেকে তোমাদের আর এটা সমস্যা হবে না, এবং ডু ডাজটা তোমাদের ইংরেজি লেখা এবং বলার ক্ষেত্রে এটা শুদ্ধতা অনেকটাই বাড়িয়ে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি নতুন নতুন ছোট টপিকসগুলো, বিশেষ করে যেগুলো ছাত্ররা বিভিন্ন কনফিউশন এবং তোমাদের কাছে খুব কমপ্লেক্স মনে হয়, এই বিষয়গুলো আমি মাথায় নিয়ে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করছি এবং কিছু করে ফেলেছি অলরেডি। তোমরা ভিডিওগুলোতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করবে, তাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পাবে এবং তোমরা ইংরেজির যে ফাউন্ডেশনটা তোমরা আরো ভালো করতে পারবে আমি মনে করি। সুতরাং at the finishing touch I would like to say for something for my students that you
must build up the habit of reading, writing, speaking, and listening skill frequently so that you can establish a strong foundation on English. তো এই ছিল আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেইন।